বড় বোনের পাত্র হিসেবে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে থমকে যায় অষ্টাদশী কন্যা এনাফুল জান্নাত খান লিয়া। ক্রাশকে আকস্মিক নিজ বাড়ির লিভিং রুমে দেখে লিয়া আশ্চর্য হয়। সিঁড়িতে পা রাখার সাথে সাথেই লিয়া দৃষ্টি যায় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেহমানদের দিকে। এই তো মিনিট পাঁচেক আগেই তুলে গিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলেছিল, পাত্রের মা বাবা, পাত্র আর কাজিন এসেছে। স্যুট বুট পরিহিত পাত্রকে দেখতে খুব সুন্দর লাগছে। এক কথায় সো হ্যান্ডসাম, লুকিং বিউটিফুল। সোফায় বসা সুটবুট পরিহিত সুদর্শন মানবকে দেখেই লিয়ার পাজোড়া যেন জমিনে আটকে যায়। মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। দুহাতে সিঁড়ির রেলিং চেপে ধরে বার কয়েক পলক ঝাপটায়। বিস্ফোরিত নয়নে তাকিয়ে মনে মনে আওড়ায়, আপনাকে তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম। আপনি প্রায়ই আমার স্বপ্নে আসেন। আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আমি জেগেই আপনাকে এই সময় দেখতে পাচ্ছি। এটা আমি জেগে জেগে স্বপ্ন দেখছি কি, নাকি এই মুহূর্তে এখানে আপনাকে দেখতে পাওয়ার চোখের ভ্রম? আর নাকি যা দেখতে পাচ্ছি, আমার সিক্স সেন্স আমাকে যা জানান দিচ্ছে তা কি সত্যি? লিয়ার চোখ দুটো বুঝে হতাশার নিঃশ্বাস ছাড়ে আর মনে মনে ভাবে, উফ, ভাগ্য আবারও আমাকে কাঁদাতে চাইছে। আপনার প্রতি এক বুক অভিযোগ আর পাহাড় সম অভিমান নিয়ে দূরেই ছিলাম। যখন রিয়েলাইজ করলাম আমি আপনাকে বোঝাতে পারলাম না, বোঝাতে চেয়েও বোঝাতে পারিনি আপনাকে। মেঘের আড়ালে যেমন রোদ থাকে, ঠিক তেমনি আড়ালে সত্যিও লুকিয়ে থাকে। আপনি সবটা না জেনেই আমার উপর ব্লেম করলেন। সেই ব্লেমটা আমি মেনে নিতে পারিনি, তাই তো বারংবার মন থেকে চেয়েছি কোনো কালেই যেন আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়। অবশ্যই এটা আপনার নিজেরই চাওয়া। আপনার সেই চাওয়াকে প্রায়োরিটি দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি আমি, আড়াল করে রেখেছি, নিজের অনুভূতিকে দমিয়ে রেখেছি। আপনাকে নিয়ে আমার মনে সুপ্ত ভালো লাগার যে ফিলিংস ছিল, সেসব ভুলতে চেয়েছি বারংবার। জানি না কতটুকু সফল হয়েছি আমি, আদৌতে সফল হয়েছে কি? পুরনো বিষাদময় স্মৃতি মস্তিষ্কে স্মরণ হতেই লিয়ার বুকের মাঝে যন্ত্রণা অনুভব হয়। তুলির বলা কথা স্মরণ হতেই লিয়ার টানা টানা নজর জোড়া টলমল করতে শুরু করে। বর্তমান পরিবেশ পরিস্থিতিটা যেন আগুনে ঘি ঢালার মতো যন্ত্রণাটাকে জ্বলনে পরিণত করছে। লিয়ার মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। লিয়া নিজের চোখকে বিশ্বাস করলেও নিজের মস্তিষ্কের স্মরণ হওয়া কথাগুলো মানতে চাইছে না। লিয়ার অবচেতন মনটা খুব করে চাইছে, খুব বেশি চাইছে উনি যেন পাত্র না হয়। লিয়া মনে মনে প্রে করতে থাকে, ইয়া আল্লাহ, আমার ধারণা যেন ভুল হয়। তুলির বর্ণনা মতে উনি যেন পাত্র না হয়। ভাবনার মাঝে কেউ লিয়ার কাঁধে হাত রাখে। উষ্ণ স্পর্শে লিয়া হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাসমিনকে দেখে যেন আরেক দফা চমকায় লিয়া। পরপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে হালকা হাসার চেষ্টা করে। তাসনিম একবার ড্রয়িং রুমে বসা মেহমানদের দিকে নজর বুলিয়ে ফের লিয়ার বিবর্ণ ফ্যাকাশে মুখ বিবরে চাইল। ঠোঁটের ফাঁক গলে বেরোলো, এখানে দাঁড়িয়ে কি করছিস? লিয়া শুকনো ঢোক গিলে নেয়। কিছুটা জড়তা নিয়ে প্রতিউত্তর দেয়, কই, কিছু না তো। তোমার হবু বরকে দেখতেই তো আসছিলাম। লিয়ার শেষের কথাটা শুনে তাসনিমের কিছুটা লজ্জা অনুভব হয়। মুহূর্তে উজ্জ্বল শ্যামবর্ণ মায়াবী মুখে হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়ে। তাসনিম মাথার উপর দেয়া ওড়নাটা এক হাতে ঠিক করে নিয়ে বলে, আমাকে দেখ তো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যতই হোক, ওখানে জারিফের মা বাবা উপস্থিত আছেন। ছেলের বউ হিসেবে আমাকে তাদের পছন্দ হবে তো? রিজেক্ট করবে না তো আমায়? তাসনিম শেষের কথাগুলো একটু মজার ছলেই বলে। এতক্ষণ যদিও লিয়া পাত্রকে তা নিয়ে কনফিউজ ছিল, তাসনিমের কথাই সাথে সাথে সব কনফিউশন দূর হয়ে যায়। তাসনিমের হবু বর যে জারিফ তা এখন ঝকঝকে সাদা কাগজের মতো স্পষ্ট হয়েছে লিয়ার কাছে। হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠে লিয়ার। লিয়া নিজেকে তটস্থ করে আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে। জোর করে হাসির রেখা ঠোঁটের কোণে টেনে আনে। স্বাভাবিক স্বরেই বলে, আরে আপু, তুমি কি যে বলো না, তুমি দেখতে একদম মিষ্টি। পৃথিবীর সব বাবা মাই একবার তোমাকে দেখলে এক বাক্যে তোমাকে তাদের পুত্রবধূ করতে চাইবে। প্রথম দর্শনে তোমাকে তারা তাদের ঘরের লক্ষ্মী হিসেবে চাইবে। সেখানে রিজেক্ট করবে তোমাকে? হাউ ফানি! কথাটা হাস্যকর না? তোমার মতো রূপে গুণে আর কয়জন আছে বলো তো? তার উপর তুমি একজন ডক্টর।
তোমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী বিনা ভিজিটে সেবা পাবে। এখন ডক্টরদের যে পরিমাণ হাই অ্যামাউন্ট ভিজিট ভাবা যায়। উফ, তাও আবার সিরিয়াল পাওয়া দেয়। সেখানে একজন রেজিস্টারকৃত ডক্টর বৌমা পাবে। ইন্টার্ন করছে সে মাত্র। ইন্টার্ন শেষ হলে প্র্যাকটিস করবে। তখন তো চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়বে। এটা তো তাদের সুপ্রসন্ন ভাগ্যের ব্যাপার স্যাপার। হুম। লিয়ার কথা শুনে তাসনিম ঠোঁট টিপে হাসতে থাকে। ঠোঁটে বিস্তৃত হাসি রেখেই বলে ওঠে, হয়েছে বোন, এবার একটু থাম। প্রশংসাগুলো আজ না হয় তুলে রাখ। একসাথে সব প্রশংসা করলে তো ফুরিয়ে যাবে। তার আগে এখন তুই আমার সাথে নিতে চল। ওখানে আন্টি আঙ্কেল আছেন, ওনাদের সাথে আমার ফার্স্ট দেখা হবে। কেমন জানি আনইজি ফিল হচ্ছে। তাই বলছি, আমাকে সাহস জোগানোর জন্য তুই সব সময় আমার সাথে সাথেই থাকিস, কেমন? লিয়া কপাল কুঁচকে বাম ভ্রুটা কিঞ্চিত নাচিয়ে বলে, আমি কি সাহসের সিলিন্ডার নাকি যে সাহস সাপ্লাই দিব? হ্যাঁ। কথাটা শেষ করেই লিয়া মৃদু আওয়াজে হাসে। কিছুটা ব্যথিত হৃদয় নিয়ে মলিন মুখে চমৎকার হাসে লিয়া। হাসির আড়ালে থাকে বেদনা। লিয়া ঠোঁট চওড়া করে ফের বলে, আপু, তুমি কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকা প্ল্যান করেছো নাকি? ওইদিকে তোমার উঠবি তো মনে হয় তোমার দর্শন পাওয়ার জন্য হাপিতেশ করছে। তোমাকে সাহস জোগানোর আনিজে দূরীকরণের মানুষ নিচে আছে। সো টাইম ওয়েস্ট না করে জলদি চলো তো, গো ফাস্ট। তাসনিম দৃষ্টি শুরু করে কাট কাট গলায় বলে, নো নেভার। একা একা যাওয়া আমার পক্ষে পসিবলই নয়। সত্যি আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তুইও তো দেখবি বলছিলি, তাই আমার সাথেই চল। তোর দেখাও হবে, আমারও বড়দের মাঝে অস্বস্তি বোধটা একটু হলেও কম হবে। অনিচ্ছা সত্ত্বেও বড় বোনের কথা রাখতে লিয়া তাসনিমের সাথে নিচে নামতে থাকে। প্রতিটা সিঁড়ির ধাপে পা ফেলছে লিয়া। সাথে লিয়ার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বাড়তে থাকে। বুকটা ক্রমশ ভারী হয়ে উঠছে। না চাইতেও নীল বেদনায় বুকটা ছেয়ে যাচ্ছে। একাসন বিশিষ্ট রাজকীয় সোফায় জান্নাত বেগম বসে আছেন। বয়স 70-এর কোঠায় হলেও চেহারার জৌলস এখনো বিদ্যমান। তেমনি বেশ দাপট নিয়ে চলেন। বাড়ির যে কোনো বিষয়ে প্রধান সিদ্ধান্তদাতা তিনি। নাতি নাতনিরা সহ নিজের ছেলের বউরা এখনো ভয় করেই চলেন। অবশ্য শুধু ভয়ই নয়, শ্রদ্ধা সমীহ করে চলেন সবাই। একপাশে 4 আসন বিশিষ্ট সোফায় তাসনিমের বাবা ইমতিয়াজ খান, ওনার পাশেই জারিফের বাবা আনোয়ার রহমান, তারপর জারিফের মা জাহানারা বেগম। অপর পাশের সোফায় সাদা শার্টের উপর কালো কোট, কালো প্যান্ট আর কালো শু পরিহিত মানব ভার্সিটির টিচার আয়মান জারিফ। জারিফের পাশেই এক মানব বসে উসখুস করছে। টি শার্টের উপরে চেক শার্ট পরা আর শার্টের বোতামগুলো খুলে রাখা। জিন্স প্যান্ট পরনে, পায়ে সাদা ক্যাটস। বড়রা বিভিন্ন কথায় মশগুল ছিল। জারিফ ফোনে কল করছিল। নীল বসে বসে বোর হচ্ছিল। নীল সোফায় গা এলিয়ে দেয়। অতঃপর জারিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বলে ওঠে, ব্রো, তোকে দেখে তো মনে হচ্ছে তুই পাত্রী দেখতে না এসে কোনো শোকসভায় আসছিস। এ কি রং পড়েছিস তুই? জারিফ নির্বিকার ভঙ্গিতে স্পষ্ট স্বরে শুধায়, কেন, দেখতে পাচ্ছিস না তুই? নাকি নার্সারির বাচ্চা তুই? কালার চিনিস না? অবশ্য তোকে নার্সারির বাচ্চার সাথে কম্পেয়ার করলেও ভুল হবে না, কাজ তোর জ্ঞানের পরিধি নার্সারি বাচ্চাদের সমানই। জারিফের অপমানজনক কথাটা শুনে নীল মুখটা কাচুমাচু করে ফেলে। যতই হোক, এত বড় একজন অনার্স পড়ুয়া ছেলেকে কিনা নার্সারির বাচ্চার সাথে তুলনা করা হলো, বিষয়টা সত্যিই লজ্জাকর। তবে নীলের কাছে এই কথা নতুন নয়, আর না কোনো ম্যাটার। জারিফের কথাকে গায়ে না মেখে নীল আরেকটু টান টান হয়ে বসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখতে পাচ্ছি, দেখেই তো বললাম। আর শোন ব্রো, এই ব্ল্যাক কালার কেমন জানি শোক প্রকাশ করে, তাই কথাটা বললাম। কয়েক সেকেন্ড পরে নীল একটু নড়ে চড়ে বসে। বিরক্তিকর গলায় ফের বলে, পাত্রী দেখতে আসছি, অথচ পাত্রীর কোনো নামগন্ধই নেই। উফ, কি যন্ত্রণা! এখানে বসে বড়দের বিরক্তির কথাবার্তা গিলতে যাচ্ছে। পাত্রী আসবে, সাথে 2-4টা সুন্দরী কাজিন কিংবা বান্ধবী আসবে, তাদের সাথে আলাপ করব। কোন মেয়ের সাথে তোর আলাপ মানে তো ফ্লার্টিং আর ট্যাপ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকা। নীল জিহ্বায় কামড় দিয়ে সাথে সাথেই প্রতিবাদ করে বলে, ছি 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 ব্রো, আমার মতো
ইনোসেন্ট ছেলের নামে এমন মিথ্যাচার তুই করতে পারলি? ইটস নট ফেয়ার ব্রো। এই সারপ্রাইজ অব্রনীলের চরিত্র, আচার ব্যবহার, কাজকর্ম, এক কথায় এ টু জেড নিয়ে নেগেটিভ মন্তব্য আজ পর্যন্ত কেউ করেনি, অ্যাকসেপ্ট নিজের বাড়ির লোক, নিজের ফ্যামিলি অব্রনীলের কদর বুঝতে পারছে না, যে কিনা একজন ফিউচার ব্রাইট সাইকোলজিস্ট। শেষের কথাগুলো ক্ষীণস্বরে ভাব নিয়ে বলে নীল। জারিফ দৃষ্টি ফোনে রেখে মিটিমিটি হাসে। নীল ছোট্ট করে শ্বাস টেনে নেয়। এক হাতে শার্টের কলারটা একটু টান টান করে নিয়ে আয়েশ করে বসার চেষ্টা করে। অতঃপর কিছু মনে হতেই নীল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে উৎসুক হয়ে বলে, আচ্ছা ব্রো, সকালে বড় মার আম্মু ডাইনিংয়ে বলা বলি করছিল, তাই কথাটা কানে এলো। এত বনিতা না করে সোজা সাপটা কথা বল। যদিও আমি গেস করেছি তুই কি বলবি। জারিফের কথাগুলো শুনে নীলের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। কপালের ভাঁজ কিছুটা সরল করেই বলে, পাত্রী আই মিন হবু ভাবি নাকি তোর পরিচিত? আগে থেকেই তোদের মধ্যে অ্যান্ডারস্ট্যান্ডিং আছে। আরও ক্লিয়ার করে বললে। থাক, তোকে আর ক্লিয়ার করে কিছু বলতে হবে না। আর হ্যাঁ, ও আমার পরিচিত। শি ইজ ওয়েল নোন টু মি। নীল অভিযোগের সুরে বলে, তাহলে আমাকে কোনো একবারও মিট করাসনি? হ্যাঁ, আর মিট না হয় বাদই দিলাম, অন্তত পক্ষে ছবি টবি তো দেখাতে পারতি। আমার পছন্দের জিনিসে তো তোর আবার ভাগ বসানোর স্বভাব। বলো তো যায় না পোশাক আশাকের মতো আবদার করে বসতে। যদিও তোর থেকে সিনিয়র হবে, তবুও তোকে বিশ্বাস নেই। তোর থেকে 5 বছরের বড় রুম কি তার সাথে শুনেছে তুই ফ্লার্ট করিস। এই ব্রো, এগুলো জাস্ট টাইম পাস, বলতে পারিস ফানও বটে, তবে জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট একজনকে খুঁজছি। আগে নিজে পারফেক্ট হও, তারপর। হঠাৎ জারিফ থেমে যায়। মুখের শব্দগুলো উড়ে যায়। জারিফের নজর জোড়া থমকায় যেখানে 2 মানবী দাঁড়িয়ে আছে। তাসনিমের পাশে লিয়াকে দেখে জারিফ অবাক হয়। এতক্ষণ নীলের সাথে হেনাতনা কথা বললেও মনটা বারবার চাইছিল তাসনিমের দর্শন। সেখানে জারিফের দৃষ্টি প্রগাঢ় হয় তাসনিমের পাশে থাকা টানা টানা বড় বড় কালো মিচমিচে চোখের মনির অধিকারী মানবীতে। জারিফ বিস্ফোরকর চাহনিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে লিয়ার দিকে। লিয়াকে দেখার পরে কিছু কথা মস্তিষ্কে স্মরণ হতেই সাথে সাথে দৃষ্টি নুইয়ে নেয়। লিয়াকে দেখে জারিফের ভেতরে অনুতপ্ত বোধ জাগ্রত হয়। সাথে জারিফের মনে কিছুটা শঙ্কার সৃষ্টি হয়। জারিফ ফোঁস করেই নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়ায়, ও শিট, এই মেয়েটা এখানে কি করছে? আর বাহ্যিক অ্যাপিয়ারেন্স দেখে তো বাইরের কেউ মনে হচ্ছে না। কজ তাসনিমের ফেসের সাথে অনেক মিল দেখছে। তার মানে এই মেয়ে এইবারের মেয়ে, নো ডাউট। সেদিন মেয়েটার সাথে মিসবিহেভ করা মোটেও আমার উচিত হয়নি। সেদিনের আচরণের কথা সবার সামনে বলে দিলে তবে সবার মধ্যে আমাকে নিয়ে ব্যাড ধারণা জন্মাবে। মেয়েটাকে কড়া করে কিছু বলতে গিয়ে ফ্যামিলির শিক্ষা বলে ফেলেছিলাম। এবারে মেয়ে, বাট মেয়েটার আচরণ তো প্রকাশ করে না। কারণ যেই কয়বার মেয়েটার সাথে দেখা হয়েছে মেয়েটার মধ্যে ভালো কিছু দেখেনি। আর সেদিন তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল মেয়েটার অসভ্যতামে। যাই হোক, তবু মেয়েটার সাথে ওভাবে রূঢ় আচরণ আমার চরিত্রের সাথে কোনোভাবেই মানা যায় না। তারপরও জানি না সেই সময় আমার কি হয়েছিল, একটু বেশি হয়তো। এত সময় সুন্দর আনন্দঘন অবস্থা বিরাজ করছিল জারিফের হৃদয়ে। মুহূর্তে সে জায়গায় আশ্রয় নেয় অপরাধবোধ, অনুশোচনা। 26 বছরের জীবনে জারিফের মনে পড়ে না কখনো কাউকে কথা বা কাজ দিয়ে হার্ট করেছে, আর বা কাউকে অসম্মান করেছে। কিন্তু সেদিন লিয়াকে বলা প্রতিটি কথা যখন শীতল মস্তিষ্কে নাড়া দেয়, তখন জারিফ কিছুটা অনুতপ্ত হয়। জারিফের মনে হয় একটু বেশি বলে ফেলেছি বোধহয়। জারিফের অবচেতন মন আওড়ায়, আসলে সেদিন নাতাশাকে ওইভাবে দেখে আমার সেন্স ঠিক ছিল না। মানছি আমি নাতাশার ব্যাপারে খুব পসেসিভ, তারপরও মেয়েটারও যে দোষ ছিল না এমন নয়। জান্নাত বেগম উপস্থিত সবার সামনে তাসনিম লিয়াকে পরিচয় করিয়ে দেন। তাসনিম সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। অতঃপর জাহানারা বেগম তাসনিমকে নিজের পাশে বসিয়ে হাসি মুখে কোমল গলায় বিভিন্ন কথা বলেন। জাহানারা বেগমের মুখাবয় দেখে যে কেউ নির্দ্বিধায় বলতে পারবে একমাত্র ছেলের বউ হিসেবে মেয়েটাকে ওনার বেশ মনে ধরেছে।
আর একরকম ভদ্র শান্তশিষ্ট মায়াবী ফেসের অধিকারী মেয়েকে না পছন্দ করবে কে? লিয়া একপাশে মাথা নুইয়ে দাঁড়িয়েছিল। ওনার কোনা আঙ্গুলে একবার পেঁচাচ্ছে তো আবার খুলছে। এ বাড়ির বড় বউ তাহমিনা বেগম হঠাৎ লিয়াকে উদ্দেশ্য করে শরবতের ট্রেটা দেখিয়ে আদুরে গলায় বলে ওঠে, লিয়া, সোনা মা আমার, শরবতটা সবাইকে দাও। তাহমিনা বেগম প্রথমে কথাটা তাসনিমকেই বলতে চেয়েছিল, পরে দেখলেন মেয়ে তার হবু শাশুড়ির পাশে বসা। জাহানারা বেগম বেশ উৎসুকভাবে এটা সেটা কথা বলছেন তাসনিমের সাথে। সেখানে ব্যাঘাত ঘটাতে ওনার মন সায় দিল না, তাই তো পাশে দাঁড়িয়ে থাকা লিয়াকেই বললেন। লিয়া মলিন মুখে জোর করে হাসির রেখা ফুটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। মাথা নেড়ে মৃদুস্বরে বলে, ঠিক আছে বড় মা। বাড়ির মেঝো বউ রাজিয়া সুলতানা, লিয়ার আম্মু, কাজের মেয়েটার সাহায্যে বিভিন্ন রকমের মিষ্টি ফলমূল কয়েক রকমের নাস্তার ট্রেনে রাখেন। লিয়া এক এক করে সবাইকে শরবত দিতে থাকে। আগে বড়দের, অতঃপর জারিফদের পাশে আসে। নীল যেন কোনো ঘোরের মধ্যে আছে, মুখে কোনো কথাই নেই। যখন বুঝতে পারলো পাত্রী তাসনিম, তখন নীলের মনে লাড্ডু ফোটে। নীল মনে মনে ভাবে, উফ, বড্ড বাঁচা গেল। এতক্ষণ তো পাত্রীকে তা নিয়ে কনফিউজ ছিলাম। ব্রো, এর নজর জোড়া ফলো করে মনে হয়েছিল পাত্রী মিস লিয়া। পরে বড় মা যখন পাত্রীকে কাছে টেনে বসালেন, তখন সব কনফিউজ দূর হলো। তার মানে শ্যামবর্ণের মায়াবী মেয়েটা ভাবি, টানটানান আর মনোহরণী, ফর্সা, ডাগর ডাগর চোখের মালকিন হলে বেআইন। নীলের এসব ভাবনার মাঝে লিয়া শরবতের ট্রেটা নীলের সামনে ধরে। এতেও নীলের কোনো হেলদোল নেই। নীল তো মনে হয় ইহজগতেই নেই, ও তোর ভাবনা জগতেই বিরাজ করছে। প্রায় মিনিট খানেক পর লিয়া যথেষ্ট বিরক্ত হয়ে যায়। কি বলে সম্বোধন করবে, কি বলবে লিয়া ভেবে পাচ্ছে না। অতঃপর হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই যে শরবত দিন। এতক্ষণে নীলের হুঁশ ফিরে। লিয়ার কথা কর্ণদয় ভেদ করে মস্তিষ্কের নিউরনে সারা জাগাতেই নীল নড়ে চড়ে বসে। ভাবনা থেকে বেরিয়ে লিয়ার দিকে তাকিয়ে আকস্মিক অস্পষ্ট স্বরে বলে ওঠে, ওয়াও, সো নাইস। এক বাক্যে বললে অসাধারণ। কথাটা শুনেই লিয়া আশ্চর্যের চরম সীমায় পৌঁছায়। সাথে লিয়ার মেজাজটাও খারাপ হয়। বড়রা উপস্থিত থাকায় লিয়ার রাগটা প্রকাশ করতেও পারছে না। জারিফ তো বিস্ফোরিত নয়নে নীলের দিকে তাকায়। জারিফ মৃদু রাগী চোখে নীলের দিকে তাকাতে নীল বিষয়টা বুঝতে পারে। নীলও থতমত খেয়ে বসে। সে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। নীলের কথা শুনে সবার দৃষ্টি নীলের দিকে। জান্নাত বেগম খানিকটা মোটা চোখে গম্ভীর মুখাবয় করে নীলের দিকে তাকিয়ে আছেন। সেটা দেখে নীলের মুখটা চুপসে এইটুকুন হয়ে যায়। নীল বার কয়েক শুকনো ঢুক গিলে নেয় আর ভাবে, ওহ শিট, বুড়ি দাদিকে দেখে তো মনে হচ্ছে বেচ চটেছে আমার উপর। ও গড, আমার স্লিপিং অফ টাং এর জন্য ব্রো এর বিয়েটা না ভেস্তে যায়। নীল সবাইকে অবাক করে গমগমে কণ্ঠে বলে ওঠে, অসাধারণ, এক কথায় ওয়াসাম। বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর। আহ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। সবুজের ডিসেম্বর। সবুজ হলো শান্তির প্রতীক। গাছের পাতার রং সবুজ। সত্যি দাদিয়াম্মা, আপনার আভিজাত্যপূর্ণ রুচির প্রশংসা না করে আমি থাকতে পারছি না আর। সবুজের মাঝে অভিজাত্যপূর্ণ সাদে পর্দাগুলো মৃদু বাতাসে উড়াউড়ি করছে। এখানে কোনো কবি থাকলে নির্ঘাত মারাত্মক সুন্দর একটা কবিতা লিখে ফেলতো। তাসনিম মিটি মিটি হাসছে। জারিফ আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করছে। জাহানারা বেগম চোখ রাঙিয়ে তাকাতেই নীল থেমে যায়। আর লিয়া ভাবে, মেন্টাল নাকি? জান্নাত বেগম মুখ গম্ভীরতার ছাপ রেখে ভরাট গলায় বলেন, এখন আপাতত নাস্তা করো, কবিতা লেখার জন্য পরে পাছে সময় পাবে। নীল শরবতের গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিতে থাকে। জারিফের সামনে দাঁড়াতেই লিয়ার হৃদযন্ত্রের গতিবেগ বেড়ে যায়। লিয়ার মনে কম্পন শুরু হয়। মনের কম্পনটা মুহূর্তেই সারা শরীরে ছেয়ে যায়। হাতটা কাঁপতে থাকে। জারিফ একবার লিয়ার মুখের দিকে তাকিয়ে ওটা হাতে তুলে নেয়।
অস্পষ্ট স্বরে বলে। থ্যাঙ্কস। লিয়া শরবতের ট্রেটা সামনের টেবিলে রাখে। সেদিনের অপমানজনক কথা স্মরণ হতেই লিয়া দু চোখের কোণে নোনা জল ভরে ওঠে। লিয়া কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত প্রস্থান করে রুমে চলে আসে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, কান্না আটকে রাখে। লিয়া মনটাকে রিফ্রেশ করতে কিছুক্ষণ পর পেছনের দরজা দিয়ে বাগানে যায়। লিয়ার মন খারাপ থাকলে বাগানে আসে। বিভিন্ন রকমের ফুটে থাকা ফুলের নজর কাড়া সৌন্দর্য দেখে লিয়ার মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। তবে আজকে আর ফুলের সৌন্দর্য লিয়ার মনটা ফুরফুরে করতে পারছে না। নাস্তার পর্ব শেষে নীল জারিফের কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, এই ব্রো, ভাবির সাথে আলাদা করে কথা বলতে চাস? আমি ম্যানেজ করছি, তুই শুধু হ্যাঁ বল। এরকম হলে মন্দ হয় না, তবে তোর কোনো কাজের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই। ভালো করতে গিয়ে উল্টোটা করে ছাড়বে, আমাকে হেল্প করতে গিয়ে একদম হেল্পলেস করে ছাড়বে। জারিফের বাবা বিয়ের কথাবার্তা বলতে জান্নাত বেগম বলেন, আপনাদের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। আমার বড় নাতনি, আমার খুব আদরের, বাড়ির বড় মেয়ে, খুব আদর যত্নে বড় হয়েছে। জানি না কতটুকু আদব কায়দা সুশিক্ষা দিয়ে বড় করতে পেরেছি, তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি এখন অবধি কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি। নিজের নাতনি বলে কথাটা বলছি না, একজন নিরপেক্ষ মানুষ হিসেবেই বলছি। আর ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ে দিতে হবে, এটা শরীয়তের বিধান। তাই আমরাও বেশি দেরি করতে চাইছি না। তবে আমার ছোট ছেলে না আসা পর্যন্ত আমরা দিনক্ষণও ঠিক করতে পারছি না। তাসনিমের ছোট চাচু অফিসিয়াল ট্রেনিংয়ে দেশের বাইরে গিয়েছে, আসতে আরও 1.5-2 মাসের মতো সময় লাগবে। জারিফের বাবা জান্নাত বেগমের কথায় হ্যাঁ সূচক উত্তর দেয়। এর মধ্যে নীল গলা খাকারি দিয়ে বলে, মানে দাদিমা, আপনারা বড়রা বিয়ে শাদির ব্যাপারে কথা বলেছেন? সেখানে আমরা ছোটরা আছি, তাই বলছি যে আমরা একটু ঘুরে আসি। আপনার কথা বলুন, ততক্ষণে বাগানবাড়ির মতো এই সুন্দর বাড়িটা ঘুরে ফিরে দেখি। জান্নাত বেগম ঠিক আছে বলতে নীল উঠে দাঁড়িয়ে দুহাতে টি শার্ট টেনে টুনে ঠিক করে। অতপর চঞ্চল কণ্ঠে তাসনিমকে উদ্দেশ্য করে বলে, ভাবি চলুন, আপনি আমাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবেন। তাসনিম ঠোঁট কামড়ে ধরে জান্নাত বেগমের দিকে তাকায়। জান্নাত বেগম চোখ দিয়ে ইশারা করতে তাসনিম মৃদু হাসে। দাদিমণির সম্মতি পেয়ে তাসনিম জারিফ আর নীলের সাথে বাইরে আসে। বাড়ির সামনেই ফুলের বাগান, দক্ষিণে বিশালাকার পুকুর। পুকুরের চারপাশে সুপারি আর নারকেল গাছ, আম জাম সহ হরেক রকমের ফলের গাছ। তাসনিম আর জারিফ পাশাপাশি হাঁটছে আর বিভিন্ন কথা বলছে। জারিফ দুহাত প্যান্টের পকেটে গুঁজে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। তাসনিমও হাঁটার গতি থামিয়ে পাশে দাঁড়ায়। ওদিকে নীল পেয়ারা গাছের একটা ডাল এক হাতে বাঁকিয়ে টপ করে একটা পেয়ারা ছিঁড়ে নেয়। এই ব্রো, পেয়ারা খাবি? নে ক্যাচ ধর। জারিফ মুখাভয়ে বিরক্তির ছাট নিয়েই জবাবে বলে, না, তুই খা। ওকে। হঠাৎই উপর থেকে নীলের বাম কাঁধের উপর কিছু পড়ে। নীল উৎসুক চোখে সেদিকে তাকাতে দু আঙ্গুলে নাক চেপে ধরে। গাছের উপরের ডালেই বসে থাকা একটা নাম না জানা পাখি পটি করেছে। নীল জারিফদের কাছে কয়েক কদম এগিয়ে যায়, অসহায় ফেস করে ইশারায় দেখায়। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবে, এখানেই সমস্যার শেষ নেই। যেখানে সমস্যা নেই, এ নীল থাকলে সেখানে সমস্যা হেঁটে না দৌড়ে নিয়ে আসবে। আর তাসনিম কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। তাসনিম হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তবে দাদিমণির দেয়া শিক্ষা মনে পড়তেই ম্লান চোখে মুখে নীলের দিকে তাকায়। দাদিমণি সর্বদা নাতি নাতনিদের বলেছেন, কেউ বিপদে পড়লে তাকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না, পারলে সাহায্য করবে, হোক না সেটা অতি ক্ষুদ্র। তাসনিম ভ্রুকুচকে বলে, এই মা, তোমার গায়ে তো পাখি ইয়ে করেছে। ইস, আচ্ছা ব্যাপার না, তুমি আমার সাথে চলো, আমি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। আমার ভাইয়ের শার্ট তোমার গায়ে ফিট হবে হয়তো। শেষের কথাটা কিছুটা জড়তা নিয়েই বলে তাসনিম। নীল সাথে সাথেই বলে ওঠে, থ্যাংক আই লট আপু। উপোস, সরি ভাবি, শার্ট লাগবে না, নিচে টি শার্ট আছে, আপনি শুধু ওয়াশরুমটা দেখিয়ে দিন তাহলে চলবে। তাসনিম জারিফকে উদ্দেশ্য করে বলে, জারিফ,
তুমি একটু ওয়েট করো, আমি নীলকে ক্লিন করে এক্ষুনি আসছি। জারিফ স্মিত হেসে নরম গলায় বলে। ইটস ওকে। শান বাঁধানো পুকুরের ঘাটলা। লিয়া একদম নিচের সিঁড়িতে বসে আছে, দুপা পানিতে ভিজিয়ে। পাজামাটা একটু উঁচু করে রেখেছে যাতে করে না ভেজে। পরিষ্কার স্বচ্ছ পানি, গোড়ালি পানিতে ডুবে আছে। পায়ে থাকা পাথরের কারুকাজ করা পায়েলটা স্পষ্ট দেখা যাচ্ছে। জারিফের হঠাৎ ফোন কল আসে। কথা বলতে বলতেই হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। ফোন কানে ধরেই একটা ইটের টুকরোয় পা দিয়ে কিক করে জারিফ। ইটের টুকরোটা পানিতে পড়তেই শব্দ হয়, সাথে পানি ছিটে যায়। বিন্দু বিন্দু পানি লিয়ার গায়ে ছিটে আসে। লিয়ার চোখে মুখে পানির ছিটা পড়তেই লিয়া চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে পেছনের পাড়ে তাকাতেই জারিফকে দেখতে পায়। জারিফ ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় এখনো লিয়াকে খেয়াল করেনি। লিয়া জারিফকে দেখে এখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে উঠে চলে যেতে থাকে। জারিফ কল কেটে ফোনটা পকেটে ঢুকাতে যাবে, সেই সময় দৃষ্টি যায় লিয়ার দিকে। লিয়াকে দেখার সাথে সাথে জারিফ গম্ভীর স্বরে বলে ওঠে। হে ইউ, ওয়েট, আই নিড টু টক টু ইউ। গম্ভীর গলার ডাক লিয়ার পাজোড়া থামিয়ে দেয়, যেন মুহূর্তের হৃদস্পন্দনও থমকে গেল। নিঃশ্বাস ভারী হয়ে এলো, বুকের ভেতরটা অস্থির ঝড় বয়ে যাচ্ছে। কেন এমন হলো? এত এত মেয়ে থাকতে ঠিক এই মানুষটাই কেন বড় বোনের জন্য পাত্র হয়ে এলো? এই শহরে কি মেয়ের অভাব ছিল? লিয়ার মনে হলো এ এক অবর্ণনীয় যন্ত্রণা। যদি এমনটা না হতো তবে কি খুব বেশি ক্ষতি হতো? এখন থেকে সম্পর্কের খাতিরে মানবটার মুখোমুখি হতেই হবে আমায়। লিয়া চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় আর মনে মনে ভাবে, আসলে সবই তো ভাগ্যের খেলা। দাদিমণি সব সময় বলতো, জন্ম মৃত্যু বিয়ে এসব আগে থেকেই নির্ধারিত থাকে। যার সঙ্গে যার ভাগ্য জুড়ে দেওয়া হয়েছে তাকে কোনো না কোনোভাবে জীবনে আসতেই হয়। এতে লিয়ার নিজেরও দৃঢ় বিশ্বাস রয়েছে। লিয়ার অবুঝপনা মনটা বুঝ দেয়। উনি আমার ভাগ্যে নেই, তাহলে অকারণে মন খারাপ করার কি দরকার? কষ্ট পাওয়া বোকামি বই আর কিছুই না। আর উনি যা করেছিলেন তা নিছকই মানবতার খাতিরে করেছিলেন, এর চেয়ে বেশি কিছুই নয়। আমার জায়গায় অন্য কেউ হলেও তিনি তাই করতেন। লিয়ার ভাবনার মাঝে জারিফ হালকা কেশে দৃষ্টি আকর্ষণ করে। লিয়া নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ। ও চায় না কেউ ওর ভেতরের বেদনা বুঝে ফেলুক, তাই মনকে শক্ত করে আর নিজেকে আবৃত করে কঠিন এক খোলসে। চোখে মুখে কঠিন অভিব্যক্তি নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল লিয়া। উনি আসলে চানটা কি? এখন কি নিজে থেকে আমায় ডাকলেন শুধু কথা শোনানোর জন্য? আজ আর চুপ থাকবো না। যদি উল্টাপাল্টা কিছু বলে আমিও জবাব দিয়ে দিব। তাহলে সেদিন তিনি ভুল করেছিলেন আর আমি শিক্ষা নিয়ে কথা বলার কোনো রাইট নেই আমার? হ্যাঁ, সব কথা মনে মনে গুছিয়ে নিয়ে লিয়া ধীরে ধীরে পেছন ফিরে। মেয়েটার চোখে ছিল একরকম দৃঢ়তা, কিন্তু কিছুটা দ্বিধাও। জারিফ গভীর দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর শান্ত স্বরে বলল, সরি। ছোট্ট একটা শব্দ, সরি, অথচ এই শব্দের ওজন অসীম। লিয়া একদমই আশা করেনি এই মুহূর্তে জারিফের মুখ থেকে এই শব্দটি। লিয়া অবাক চোখে তাকিয়ে থাকে জারিফের দিকে, যেন কোনো অর্থ খুঁজে নিতে চায়। জারিফের কণ্ঠ ছিল শীতল অথচ অনুভূতিহীন। বলতে থাকে, আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, সরি। যদি তোমাকে আঘাত করে থাকি, সরি। তবে আশা করি ভবিষ্যতে তোমার কাছ থেকে এমন আচরণ আর পাবো না। ক্লিয়ার? জারিফের প্রথম বাক্যগুলো লিয়ার হৃদয়ে এক অনন্য শীতল বইয়ে দেয়। মেরুদণ্ড বেয়ে নেমে আসে এক অজানা অনুভূতির স্রোত। মনে হয় হয়তো জারিফ বুঝতে পেরেছে সেদিনের ঘটনায় লিয়ার কোনো দোষ ছিল না। কিন্তু পর মুহূর্তে ভুল ভাঙে লিয়ার। জারিফের শেষ কথাগুলো যেন এক ঝলক তীব্র বরফ ঠান্ডা বাতাসের মতো ওর বুকের গভীরে আঘাত করে। মুহূর্তেই ক্ষোভে উন্মত্ত হয় লিয়া। মেয়েটার পাতলা ঠোঁটজোড়া কেঁপে ওঠে, কিছু বলার জন্য প্রসারিত হয়। লিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে মোটা গম্ভীর পুরুষালী কণ্ঠে কটাক্ষ ভরা স্বরে বলে ওঠে কেউ। বাহ ব্রো বাহ, শুনেছি এসেছি। শালি নাকি আদা ঘরওয়ালি। আজ চোখের সামনে দেখে ফেললাম হবু বউ নেই, আর তাতে হবু শালির সাথে জমিয়ে গল্প শুরু করেছি। গুড জব ব্রো, গুড জব। তবে মনে হচ্ছে তোর জায়গায় আমি থাকলে মানাতো, বাট তোর চরিত্রের সাথে ব্যাপারটা ঠিক মানাচ্ছে না।
নীলের এহেন মন্তব্য শুনে লিয়ার মুখ কালো হয়ে যায়। অস্বস্তিতে ভ্রু কুঁচকে ওঠে আর রাগে ঠোঁট শক্ত করে চেপে ধরে। ছেলেটা যে সামাজিক বোধবুদ্ধির অভাব তা লিয়া আগে বুঝেছে। প্রথম দেখাতেই নীল ওর অপছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে। শুধুমাত্র নতুন আত্মীয় বলে মুখ খুলতে পারছে না লিয়া। তবে লিয়ার চাহনিতেই যেন স্পষ্ট করে দিচ্ছে ওর বিরক্তি। জারিফও নীলের কথায় প্রচণ্ড বিরক্ত হয়। চোখ পাকিয়ে নীলের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, এসব কি নীল? কি ধরনের ভাষা ব্যবহার করছিস তুই? নীল কয়েক পা এগিয়ে এসে ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে বলে, একদম খাঁটি বাংলা ভাষাতেই তো কথা বললাম। কেন, শালি শব্দটা তোর ভালো লাগছে না, নাকি তোর মনে অন্য কিছু চলছে? আমি কিন্তু ভবিষ্যতের মনোবিজ্ঞানী হিসেবে বুঝতে পারছি তোর চোখ অন্য কিছু বলছে। সামথিং ইন্টারেস্টিং ব্রো। জারিফের রাগ মুহূর্তে আকাশ ছুতে লাগে। ইচ্ছে করছিল নীলের কানের পাশে ঠাস করে একটা চর বসিয়ে দিতে, কিন্তু স্নেহবোধে নিজেকে সামলে নিল। দু আঙ্গুল কপালে ঠেকিয়ে ধীর স্বরে বলল, আগে সত্যিকারে মনোবিজ্ঞানী হ, তারপর না হয়েছে বিশ্লেষণ করতে আসিস, এর আগে নয়। আর হ্যাঁ, ভুল ধারণা গড়ে তুলে অন্তত আমার উপর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করিস না। তার মধ্যেই তাসনিম এসে উপস্থিত হয়। লিয়াকে দেখে কপাল কুঁচকে প্রশ্ন করে, ওহ লিয়া, তুই এখানে? মেজমা তোর কথা জিজ্ঞেস করা হচ্ছে। আমি তো তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কপালের উপর পড়া ঝাঁকড়া চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দেয় নীল। তারপর লিয়ার দিকে তাকিয়ে কণ্ঠে চঞ্চলতার সাথে বলে ওঠে, হে মিস লিয়া, আপনি তো আবার সব কিছু সিরিয়াসলি নেননি। আমি কিন্তু মজার ছলে বলেছি, জকিং করেছি। প্লিজ ডোন্ট মাইন্ড। লিয়া মৃদু হাসে, ঠোঁটের কোণে একটা হালকা হাসির রেখা ফুটে তোলে। ধীরে ধীরে বলে, আমার সিরিয়াসলি নেয়াতে কারো কি কিছু যায় আসে? আমি তো নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করি না যে কেউ আমায় সরি বলবে বা আমার হৃদয়ে কষ্ট দিয়ে দুঃখ প্রকাশ করবে, এমনটা আমি কখনোই আশা করিনি। তাই মিস্টার লাল নীল, আপনাকে কোনো অতিরিক্ত গম্ভীরতা নিয়ে সরি বলার প্রয়োজন নেই। লিয়ার ঠেস দিয়ে বলা কথা বাকিরা না বুঝলেও জারিফ ঠিকই বুঝে ফেলে। কথাটা যে ইনডিরেক্টলি জারিফকে উদ্দেশ্য করে বলেছে সেটা জারিফ ভালোভাবেই ধরতে পারে। নীল খাকারি দিয়ে বলে, শুনেছি সুন্দরী মেয়েরা অনেক অভিমানী হয়, আপনার কথায় প্রমাণ পেলাম। তবে যাই হোক, ব্যাপার না। আপনার মতো সুন্দরী মেয়েদের অভিমান ভাঙাতে হলে বস্তা বস্তা সরি বলবো। আর মিস লিয়া, আপনি একটু ভুল করে আমার নাম বলবেন। আমি লাল নীল নই, আমি অভ্রনীল, সারফরাজ অভ্রনীল। শেষের কথাগুলো একটু ভাব নিয়ে বলল নীল। তাসনিম হাসি চাপতে চেষ্টা করলেও ওর ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। আর জারিফ তো নীলের এই ফাজলামোগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। হাজারবার নীলকে বলে কয়েও লাভ নেই, এসব ফাজলামো নীলের ফ্যাশন। নীলের এসব ফাজলামো আলাপন থেকে জারিফ দৃষ্টি সরিয়ে তাসনিমকে উদ্দেশ্য করে আর নরম গলায় বলে, তাসনিম, আই নিড টু টক টু ইউ অ্যাবাউট নাতাশা। তাসনিম জবাবে মাথা নাড়িয়ে বলে, শিওর। বাগানে শান বাঁধানো বসার স্থানে জারিফ আর তাসনিম পাশাপাশি বসে কথা বলছিল। লিয়া চলে যেতে যাবে, ঠিক তখনই নীল পিছু ডেকে বলে, হে মিস লিয়া, একটু থামুন। আপনার পুরো নাম তো শোনা হলো না। সুন্দর করে আমার নামটা তো জেনে নিলেন, কিন্তু নিজের নামটা তো বললেন না। নীলের কথা শুনে লিয়া চরম আশ্চর্য হয়। নীলের দিকে ঘুরে তাকায়। লিয়ার কপালে কিছুটা ভাঁজ পড়ে গেল আর মনে মনে ভাবল, হোয়াট? আমি কখন এর নাম জানতে চাইলাম? আশ্চর্য, নিজেই তো গড়গড় করে নাম বললো। কপালের ভাঁজ কিছুটা সরিয়ে নীলকে প্রশ্ন করে বলে, এই যে মিস্টার লাল নীল, ও সরি, অভ্র নীল, এই যে কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার নাম শুনতে চেয়েছি কখন? আমি কিছুই জানি না আপনার ব্যাপারে, ক্লিয়ার? আর আমার নাম নতুন করে কি বলবো? বেশ তো লিয়া লিয়া করে ডাকছেন আপনি। বাহ, বেআইনকে যতটা কোমল ভেবেছিলাম অতটা নয়, বেশ তেজি দেখছি। এইসব কথা মনে মনে বললেও মুখে প্রকাশ করে না নীল। হালকা কেশে গলা ঝেড়ে নেয়। কিছুক্ষণ পরে এক হাত প্যান্টের পকেটে গুজে নেয়। গলা স্বর আরেকটু নিচে নামিয়ে বলতে থাকে, ওই যে ভুলভাল নাম বললেন, এর মনও দাঁড়ালো। আমি যাতে সুন্দর করে ঠিক করে বলি। যাই হোক,
তর্কে না জড়াই আমার আবার ইতিকস আছে। যা হোক, সুন্দরী মেয়েদের সাথে কখনো ঝগড়া করা ঠিক না। লিয়া। নামটা একটু টেনেই বলে নীল, অতপর উৎসুকভাবেই ফের বলে, লিয়া, সামনে পেছনে কিছু নেই। এখনকার মেয়েদের তো আবার ইয়া বড় নাম থাকে। কারো কারো নাম দেখে তো বাসার ঠিক মনে হয় না। এর সাথে আর কিছুক্ষণ থাকলে লিয়ার মাথাটা ধরে যাবে। আর বেকার বেকার কথা না বাড়ানোই ভালো। একটা কথা বললে এই ছেলে 10টা কথা বলবে, নো ডাউট। তাই তো লিয়া ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে বলে, এনাবুল জান্নাত খান লিয়া। ওয়াও, নাইস নেম। আপনার নামের সাথে আপনার অনেক মিল আছে। এ ধরনের আপনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। আপনার পাশে থাকতে আমার প্যারাডাইসের সুখান ফুর্তি হচ্ছে। মিস প্যারাডাইস, এবার আপনার অনুভূতির কথা কিছু বলুন। লিয়া যেতে যেতে বলে, আমি যতটা জানি কোনো চোখ দেখেনি, কোনো কান শ্রবণ করেনি, কোনো হৃদয় কল্পনাও করতে পারবে প্যারাডাইসের সুখ শান্তি। কথাগুলো বলেই লিয়া থেমে গেল। ঘাটটা ঘুরিয়ে নীলের দিকে দৃষ্টি শুরু করে তাকায়। বামভ্রুটা উঁচিয়ে সন্ধিয়ান স্বরে বলে, কি ব্যাপার কি বলুন তো? ভালোই তো দেখছি ফ্লার্টিং করতে পারেন, তবে জায়গাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, বুঝলেন? একদম রং জায়গায় এসেছেন আপনি। সো বি কেয়ারফুল। নীল মুখটা কাচুমাচু করে শুকনো ঢোক গিলে নেয়। একটু সময় নিয়ে লিয়াকে প্রশ্ন করে, তাহলে মিস লিয়া, বুঝলাম যে জায়গাটা আমার জন্য সঠিক নয়, কিন্তু সেই জায়গার কে আছেন আমি জানতে পারি কি? জানতে চাই, কে সেই পরম সৌভাগ্যবান? লিয়া এক মুহূর্ত দেরি না করে একদম সোজাসুজি স্পষ্ট গলায় উত্তর দিল, জোর করছেন? আমি একদমই পছন্দ করি না কেউ আমার সাথে জোরাজুরি করুক, আর আপনার সাথে কিছু শেয়ার করার আগ্রহ নেই আমার। তো সরি মিস্টার লাল নীল, ও সরি অভ্র নীল। নীল ঠোঁট উল্টে একটুখানি মুচকে হাসি দিয়ে বলে, জোর নয়, এটা আমার কিউরিসিটি। বরাবরই কিউরিসিটি একটু বেশিই আমার। লিয়া মলিন হাসে। কিছুক্ষণ চুপচাপ ভেবে ম্লান স্বরে বলে, বিভূতিভূষণের আহ্বান গল্পটা পড়েছেন? সেখানে জমির করাতের বউ নামে এক বৃদ্ধা মহিলা ছিল, তার একটা উকি ছিল। আমার নাম তো তেনার নাম করতে নেই, এখন আপনাকেও বলতে হচ্ছে আমারও তার নাম বলতে নেই। লিয়ার কথা শুনে নীল শব্দ করে হাসে। ঠোঁটের হাসির রেখা রেখেই চঞ্চল গলায় বলে, বাহ, আপনি তো দেখছি আমার মতো বেশ জোকস জানেন। মজা হলো। লিয়া মনে মনে অস্পষ্ট স্বরে মৃদু গুঞ্জন করে, বলে, কখনো কি আমি কারো প্রতি হৃদয়ে ভালো লাগার অনুভূতি পেয়েছিলাম? যদি কখনো পেয়েও থাকি, তার সারা জীবন আমার অন্তরে গোপন রয়ে যাবে। কাউকে সুখের ঠিকানা ভেবে যে রঙিন স্বপ্ন আমি বুনেছিলাম, সেই সব সবার আড়ালেই থাক। আমার জীবনের গল্পে যার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম, তার মধ্যে অন্য কাউকে আঁকড়ে ধরেছে। কাউকে ভালো লাগলে তার সঙ্গ পাওয়াটা একান্তই জরুরি নয়। জীবন গল্প বা সিনেমার মতো নয়, বাস্তবতা অনেক কঠিন, অনেক নিষ্ঠুর। ইরেজার দিয়ে মোছার মতো আমার মনের ভেতর থেকে তার ছবি মুছে ফেলবো আমি। লিয়ার ধ্যান ভাঙিয়ে নীলের আবৃত্তিতে, বিশ্বকবি সোনার বাংলা, নজরুলেই বাংলাদেশ, জীবনন্দের রূপসী বাংলা, রূপের কভু নৈকো শেষ। বাগানে ফুটে থাকা ফুলের দিকে তাকিয়ে এক নাগাড়ে বলে থামে নীল। অতপর কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলে, বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এই যে বসন্তের গাছে গাছে কোকিলের ডাক, বাগানের ফুটে থাকা নানান ধরনের ফুল, আহ কত সুন্দর ফুটে আছে বাহারি রঙের ফুল। তবে আজ ফুলের সৌন্দর্যে ফিকে করে দিয়েছে কোনো এক মানবীর রূপ। জানেন মিস লিয়া, আপনাকে দেখে আমার জীবনানন্দ দাশের বলন্ত দাত্তাতের এর কথা মনে পড়ছে। টানা টানা হরিণী চোখ, দীঘল কালো চুল, একদম আপনার সাথে মিলে যাচ্ছে খাপে খাপ। লিয়া বাঁকা করে বলে, যেভাবে বলছেন শুনে মনে হচ্ছে বনলতা সেনকে অনেকবার দেখেছেন আপনি, বা আপনার খুব পরিচিত কেউ ছিল। লিয়ার কথায় নীল খুক খুক করে কেসে ওঠে। এদিকে শেষ করেই লিয়া লম্বা কদম ফেলে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর সবার থেকে বিদায় নিয়ে জারিফের পরিবার বাসায় চলে যায়। একতলা মনোরম বাড়ির সামনে গাড়ি এসে থামে।
বাড়ির প্রবেশপথে পাথর খচিত এক শৈল্পিক নাম ফলক, যেখানে খোদাই করা রয়েছে সুখের ঠিকানা। নিখুঁত রুচিশীল কারুকার্যে মোড়ানো এই বাড়িটি যেন সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। লোহার মেন ফটকের ওপারে সিমসাম পার্কিং লট। গাড়ি থামিয়ে ড্রাইভিং সিট থেকে নামে জারিফ। সোজা বাড়ির দরজার দিকে এগিয়ে গিয়ে কলিং বেল চাপায়। মুহূর্তে দরজা খুলে দেয় কাজের মেয়েটি। ঠিক তখনই একরত্তি মিষ্টি মেয়ে দৌড়ে এসে দরজায় দাঁড়ায়। চোখে মুখে সারল্যের হাসি, যেন এক চিলতে রোদ ঝোলমলে সকালের স্নিগ্ধতা। ছোট্ট পরীটা ছুটে এসে ওর কোমর জড়িয়ে ধরে নরম তুলতুলে হাতে। জারিফ ভালোবাসায় পরিপূর্ণ হাসি নিয়ে মেয়েটাকে এক ঝটকায় কোলে তুলে নেয়। খিলখিল করে হাসির সুরে ভরে ওঠে ঘরময়। ধরনীর বুকে সন্ধ্যা নামবা ভাব। দিনের আলো আবছা অন্ধকারের চাদরে মুড়ে যাচ্ছে। ব্যালকনিতে বসে থাকা এক মানবীর মনটাও অন্ধকারে ছেয়ে আছে। লিয়ার মাথাটা ধরেছে, কড়া এক মগ কফি বানিয়ে ব্যালকনিতে বসে খাচ্ছে। এরই মধ্যে তুলি এসে চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে গমগমে স্বরে লিয়া, এই লিয়া, জানিস কি হয়েছে? না বললে জানবো কি করে? আর একটু কাছে গিয়ে ফিস ফিস করে বলে, আরে পুরো কথা তো আগে শোন। একটু আগে তো স্কল করছিলাম, তখন হঠাৎ ভাবলাম জারিফ ভাইয়ার আইডি খুঁজে বের করি, বান্ধবীদের দেখাবো যে এত হ্যান্ডসাম, এত আকর্ষণীয় মানুষ আমার জিজু হতে চলেছে। যেমন ভাবনা তেমন কাজ। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ইংলিশ ফ্রন্টে আরমান জারিফ নামে একটি আইডি পেলাম। প্রোফাইলে ওনার ছবি সহ, কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। ওনার আইডিতে একটা ছোট্ট মেয়ের ছবি। শুধু এটাই নয়, সব ছবিতে সেই মেয়েটা দেখা যাচ্ছে যেন খুব আদরের কেউ। মেয়েটার গলায় জড়িয়ে ধরে রেখেছে, আর ক্যাপশনে লেখা আমার মিষ্টি মামনি। ব্যাস, তখন থেকেই আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটা কি আগেই বিবাহিত ছিল, নাকি তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে? আরও ভয়ঙ্কর চিন্তা, বউ কি গত হয়েছে, আর সেই কারণেই উনি নতুন করে সংসার পাততে চেয়েছে? আমার শহর সোজা আপুটা যদি ঠকায়, এই ভাবনাতেই বুক কাঁপছে রে। আপুকে সরাসরি কিছু বলার সাহস পাইনি, ও কষ্ট পাবে। তাই প্রথমে তোকে বললাম, ভাবছি এরপর ধীরে ধীরে দাদিমণি, আব্বু আম্মু সবার সঙ্গে শেয়ার করব। এক নাগারে গড়গড় করে কথাগুলো শেষ করে তুলি। লিয়া কিছু বলার আগে তুলি ওর হাতের ফোনটা লিয়ার সামনে মেলে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমার কথায় বিশ্বাস না হলে নিজের চোখে দেখ। এই বাচ্চা মেয়েটা শারিফ ভাইয়ার ছবি, আইডিতে মেয়েটির ছবি ভরপুর। ফোনের স্ক্রিনের ছবিতে তাকাতে লিয়ার আখি যুগল টলমল করতে থাকে। স্মৃতিপটে ভেসে ওঠে ফ্ল্যাশব্যাক। জানুয়ারির মিষ্টি এক বিকেল। আকাশের বুকে রোদের সোনালি ঝিলিক শীতের কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ছোট্ট পাবলিক মাঠের সবুজ ঘাসের উপর কচি কচি কণ্ঠের হাসি। 9-10 বছরের ছেলে মেয়েগুলো ব্যাডমিন্টনে মেতে আছে। তাদের ব্যাটার শাটলককের ছোটাছুটি যেন বাতাসের মধ্যে এক ধরনের ছন্দ তুলে দিচ্ছে। ঠিক তখনই ধীর অথচ দীপ্ত পায়ে মাঠের একপাশে এসে দাঁড়ায় এক তরুণী। অফ হোয়াইট লেহেঙ্গার কোমল ভাঁজে ছলার ছন্দ যেন আরো মোহনীয় হয়ে ওঠে। কোমর ছুঁই ছুঁই কালো সিল্কি চুল বাতাসের ছোঁয়ায় দোল খায়। রোদের আলো পড়ে ও সৌন্দর্যে এক অলৌকিক মায়াবী আভা যোগ করে। ধীরে ধীরে দুপা ফেলে মাঠের একপাশে শান বাঁধানো বসার জায়গায় গিয়ে বসে। এক আয়েসি ভঙ্গিতে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখে। চারপাশের কোলাহল, শীতের মিষ্টি রোদ আর মাঠের উচ্ছ্বাস যেন মেয়েটার উপস্থিতি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়ালে যায়। ডায়ালের সামনে কাঙ্ক্ষিত নম্বরটিতে কল দেয়। কল রিসিভ হতেই উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এর উপর তুই কোথায় বলতো? প্রাইভেটে আসতে তোর আর কতক্ষণ লাগবে? আমি ওয়েট করছি তোর জন্য। ফোনের ওপাশ থেকে লিয়ার বেস্ট ফ্রেন্ড রূপন্তী জবাবে বলে, আরে আরে, আমি আজ প্রাইভেট পড়তে যাব না দোস্ত, আমি এখন আউটফিটে আছি। আর তোর না আজ দাওয়াত আছে? কার যেন রিসেপশনের দাওয়াতের কথা বললি? লিয়া বিরক্তিকর ফেস করে বলে, আব্বুর এক কলিগের ছেলের বৌভাত ছিল, গিয়েছিলাম তো। প্রাইভেট মিস দেবো না?
তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে ব্যাগ নিয়ে অমনি এসেছি। ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি, কিন্তু এসে দেখছি স্যার নেই। স্যার আসতে নাকি আরো হাফ আওয়ার্স লেট হবে। আর তুই এখন শপিং করা বাদ দিয়ে আর্লি চলে আয় তো। তুই আসবি না তাই ভেবেই তো আমি আজ আউটফিটে আসলাম। বাপ্পা, হঠাৎ এত উন্নতি যে, বেড়ানো বাদ দিয়ে পড়তে আসলি, ব্যাপারটা কি? সে অনেক কথা ফোনে বলা যাবে না, তুই আয়, সামনাসামনি বলবো কেমন? ওকে, ওয়েট কর, আমার আসতে তো তাও সময় লাগবে। যত দ্রুত আসা যায় ট্রাই করছি। একা একা লিয়ার ভালো লাগছিল না। ছেলে মেয়েদের খেলা দেখে লিয়ার চোখ মুখ খুশিতে চকচক করতে থাকে। লিয়া সময় কাটাতে উঠে যায়, ওদের দলে গিয়ে খেলতে থাকে। কফি রঙের টি শার্ট আর অফ হোয়াইট গাভার্ডিং গায়ে, পায়ে ক্যাটস, হালকা ক্যাজুয়াল ভঙ্গিতে এসে গাছের তলায় শান বাঁধানো বসার স্থানে বসে আছে জারিফ। চারপাশের পরিবেশে এক ধরনের শান্ত সুর ভেসে বেড়াচ্ছে। বাম দিকে তাকাতে চোখে পড়ে একটা ব্যাগ, কিন্তু তেমন গুরুত্ব না দিয়ে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রল করতে থাকে। রোদটা নরম, ঠিক যেন মিষ্টি উষ্ণতার ছোঁয়া বয়ে আনছে। বাতাসও বেশ মনোরম, পাতাগুলো আলতো দুলছে। এরই মাঝে হালকা ভেসে আসা একটা ফেদার বাতাসে উঠতে উঠতে কিছুটা দূরে গিয়ে পড়ে। লিয়া চঞ্চল কণ্ঠে বলে ওঠে, তোমরা দাঁড়াও, আমি আনছি। তার কণ্ঠে ছিল শিশির সিক্ত সকালবেলার উচ্ছ্বাস, আর বাতাসে মিশে থাকা রোদের কোমলতা। পায়ের সামনে কিছু পড়তে দেখে জারিফ মাথাটা ঝুঁকিয়ে কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়। ফেদার দেখতে পায়, তারপর কপাল কুঁচকে সামনে তাকিয়ে দেখে অফ হোয়াইট লেহেঙ্গা পরা একটা মেয়ে এদিক এগিয়ে আসছে। মেয়েটার হাতে র্যাকেট। পরক্ষণেই জারিফ দৃষ্টি সরিয়ে নেয়, নির্বিকার ভঙ্গিতে ফোনে মুখ ডুবিয়ে থাকে। লিয়া জারিফের সামনাসামনি দাঁড়িয়ে একবার ফেদারের দিকে তাকায়, আবার জারিফের ফর্সা খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখাভয়ে দৃষ্টি দেয়। লিয়া মনে মনে ভাবে, লোকটা সুদর্শন বাট গম্ভীর। এর জায়গায় অন্য কেউ থাকলে আমাকে দেখার সাথে সাথে নিজ গর্জে ফেদারটা মাটি থেকে তুলে দিত হাতে। তবে ভালো মেয়ে দেখলেই হেল্প করার জন্য মরিয়া হয়ে ওঠা ছেলেদের তো লো পার্সোনালিটি হয়। মেয়ে দেখলেই ছুকছুকানি স্বভাব শুরু হয় তাদের। সেই দিক দিয়ে বিবেচনা করলে ছেলেটা প্লেজেন্ট পার্সোনালিটির সম্পন্ন। এসব ভেবে লিয়া মনে মনে নিজেকে তিরস্কার করে ওঠে। ও লিয়া, তোর হঠাৎ কি হলো? সামনের মানুষটা যেমনই হোক কেন, তাতে তোর কি আসে যায়? স্ট্রেঞ্জ। দিন দিন তোর বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে, আজগুবি চিন্তা ভাবনা মস্তিষ্কে বিচরণ করছে। এসব কথা ভেবে লিয়া মাথা ঝাড়া দিল, অতপর হাঁটু ভেঙে নিচের দিকে ঝুঁকে মাটি থেকে ফেদারটা হাতে তুলে নেয়। মাথা উঁচু করতে গিয়ে কিছু চুল বাতাসে জারিফের মুখের উপর আছড়ে পড়ে। জারিফ সাথে সাথে অস্পষ্ট স্বরে বলে ওঠে, কেয়ারলেস একটা। একটু আগে ঘটা ঘটনা না। লিয়া বুঝতে পেরেছে, আর না তো জারিফের বলা কথা শ্রবণ করেছে। লিয়া ফেদারটা হাতে তুলে ঝড়ের ব্যাগে মাথা উঁচু করতে গিয়ে কারো চোখে মুখে নিজের খোলা চুল পড়েছে সে সম্পর্কে লিয়া কিছুই জানে না। কারণ লিয়া অমনি পিছনে না ফিরে পা চালিয়ে বাচ্চা ছেলে মেয়েদের কাছে চলে যায়। মিনিট পাঁচেক পরে আবার ফেদারটা গাছের ডালে আটকে যায়। সেটা দেখে লিয়া অসহায় মুখ করে করুণ স্বরে বলে, শিট, বারবার অ্যাক্সিডেন্টলি ফেদারটা ওই দিকেই কেন গিয়ে পড়ছে? এবার তো গাছের ডালে আটকে গেল। উফ আল্লাহ। লিয়া বাচ্চাদেরকে উদ্দেশ্য করে অপরাধী স্বরে বলে, তোমাদের কাছে কি এক্সট্রা ফেদার আছে? তোমরা মন খারাপ করো না, আগামীকাল আমি তোমাদের ওই একটার জায়গায় দুটো ফেদার দেব আমার ভাইয়ের থেকে নিয়ে, কেমন? এক্সট্রা থাকলে সেটা দিয়ে এখন খেলা চালিয়ে যাও। জবাবে বাচ্চারা বলে ওঠে। না, আপনি এই তো বাসায় আছে। লিয়া ঠোঁট উল্টে বলে, ওকে, ব্যাপার না, চলো ওটা পারার চেষ্টা করি। গাছের কাছাকাছি যেতেই একটা ছেলে বলে ওঠে, আপু, তুমি তো বড় আছো, তুমি হাত উঁচু করলে পারতে পারবে। লিয়া মৃদু হাসে। হাত দিয়ে নাগাল পাবে না লিয়া খুব ভালোই বুঝতে পেরেছে, তাই হাতে থাকা র্যাকেটটা ডান হাতে উঁচু করে চেষ্টা করতে থাকে। আর 6-7 ইঞ্চির মতো হলে নাগাল পাওয়া যাবে। লিয়া বার কয়েক চেষ্টা করে হাঁপিয়ে যায়। একে তো ভারী পোশাক পরে আছে, সেজন্য অস্বস্তি হচ্ছে। লিয়া ঠোঁট উল্টে বলে, এখন তো মনে হচ্ছে পাতলুর মতো লম্বা হাত থাকলে ভালো হতো। ইস, দরকারের সময় পাতলুর মতো হাতটা খুব জরুরি। আর যদি নবিতার মতো ডোরেমন বন্ধু থাকতো, কোনো না কোনো গ্যাজেট আবিষ্কার করে দিত বা উড়ন্ত পাখা দিত, সেটাও এই মুহূর্তে কাজে লাগতো। আফসোস, বড় আফসোস, লাইফে এমন কিচ্ছু নেই। লিয়ার কথা শুনে না চাইতেও জারিফের হাসি পাচ্ছে। জারিফ মনে মনে আওড়ায়, এত বড় মেয়ে নির্ঘাত এখনো কার্টুন দেখে।
এসব কার্টুনের গল্প নাতাশার কাছ থেকে সবসময় শুনে অভ্যস্ত জারিফ। লিয়া মাটি থেকে পায়ের পাতাটা উঁচিয়ে হাতটাও যতটা সম্ভব উঁচু করে ধরে। এদিকে হাত বেশি উঁচু করার ফলে লেহেঙ্গার উপরের পাটটা উঁচুতে উঠে যায়, যার ফলে লিয়ার পর্সা পেটটা খানিকটা উন্মুক্ত হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে 3-4টে বখাটে ছেলে হাতে সিগারেট টানছে। দু ঠোঁটের মাঝে সিগারেটটার শুকটান দিয়ে ধোঁয়া উড়াচ্ছে আকাশে। ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে তাকাতে বাজে নজরে তাকায় সেদিকে। সাথে সাথেই পাশের ছেলেদেরকে ইশারায় দেখি বিশ্রীভাবে বলে ওঠে, ভাই এই দেখেন, মাইয়া তো দরজা জানালা খুলে রাখছে, জোস লাগছে, চিকন চাকন দেখতে, হেভি হট। নেশা না করেই আমার নেশা ধরে যাচ্ছে। লিয়া গভীর মনোযোগে ফেদারের দিকে তাকিয়ে থাকায় আশেপাশের শব্দগুলো ওর কাছে মৃদু হয়ে আসে। বাচ্চাদের কোলাহলে কানে আবছা পৌঁছালেও সেসব নিউরনে সারা জাগাতে ব্যর্থ হয়। লিয়া এখনো বিষয়টা বুঝতে পারেনি। এদিকে হঠাৎ করেই শোনা যায় কিছু অশালীন কথা, যা জারিফের কানে বাজে বিদ্যুতের মতো। মুহূর্তেই চেহারায় কঠোরতা নেমে আসে। ধীরে ধীরে মাথা তুলে লিয়ার দিকে তাকায়। লিয়ার উজ্জ্বল মসৃণ ত্বকের আভা চোখে পড়তে দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়। বখাটাদের মধ্যে উপরে ঝুটি করা চুলের একটা ছেলে সিগারেট ফুঁকতে ফুঁকতে ককদম এগিয়ে আসে। লিয়ার দিকে কুৎসিক ভঙ্গিতে তাকিয়ে বলে, এই যে সুন্দরী, শরীর দেখিয়ে আমাদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছো, এবার কিন্তু নেভানোর দায়িত্বও তোমার। ফুলটুসি নেবে নাকি দায়িত্ব? চাইলে একেবারে নামি দামি 5 স্টার হোটেলে বুক করতে পারি, রাজি আছো নি? বাজে ইঙ্গি তার পেছনে দাঁড়ানো বাকি 3জনও লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। কথাগুলো শুনেই লিয়ার হুঁশ ফিরে। বুঝতে দেরি না হয় না তার, এই নোংরা কথা তার উদ্দেশ্যে বলা হয়েছে। লজ্জায় দ্রুত হাত নামিয়ে নেয়। দুহাতে লেহেঙ্গার উপরিভাগ ঠিক করে। বুকের ভেতরটা সংকুচিত হয়ে আসে। অপমানের ভারে দম যেন বন্ধ হয়ে আসছে লিয়ার। চোখ দুটো ছলছল করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে ভাবে, উফ, নিজের সামান্য অসতর্কতার জন্যই তো আজ ইফটিজিং এর শিকার হতে হচ্ছে। নোংরা কথাগুলো শুনে লিয়ার প্রচন্ড কান্না পাচ্ছে। ঠোঁট চেপে কান্না সংবরণের চেষ্টা চালায় লিয়া। জারিফ এতক্ষণ চুপচাপ বসে থাকলেও ঝুটিওয়ালা ছেলের কথা শুনে রক্ত যেন টকবক করে ওঠে। হাতের মুঠো আপনা আপনি শক্ত হয়ে আসে। কপালের রগগুলো স্পষ্ট হয়ে ওঠে। ফর্সা মুখটা মুহূর্তে অন্ধকারে ঢেকে যায়। সবসময় সবার কাছে শান্ত স্বভাবের পরিচিত জারিফ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। রাগে গা গরম হয়ে ওঠে ওর। ছুটিওয়ালা ছেলেটা যখন লিয়ার দিকে আরো কয়েক পা এগিয়ে আসে, লিয়ার শরীর হিমশীতল হয়ে যায়। চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে মনের ভেতর সাহস সঞ্চার করে। ধীর কণ্ঠে ঘৃণার সুর মিশিয়ে বলে ওঠে, দেখুন, আপনারা খুবই বাজে কথা বলে ফেলেছেন। এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার আব্বুকে আপনারা চেনেন না। আমি একবার বলেই আব্বু মুহূর্তেই আপনাদের জেলে ভরবে, বুঝেছেন? এই দেখ তোরা, ময়না তো জেলের ভয় দেখাচ্ছে। কথাটা শেষ করতে ওরা সব কটা অট্টহাসিতে ফেটে পড়ে। আর একজন বলে ওঠে, ময়না পাখি, অতটুকু দেখে মন ভরেনি, তাই তো অফার দিলাম। ছেলেটার কথাটা শেষ হওয়ার আগে মুখের উপর ঠাস করে দাবাং মার্কা একটা চড় পড়ে। ছেলেটার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়েছে। ছেলেটার ঠোঁটের কোনা বেয়ে হালকা রক্ত গড়িয়ে পড়ে। জারিফ শরীরের সর্বশক্তি দিয়ে চড় বসিয়েছে। ছেলেটা দাঁতের সাথে ঠোঁট লাগার ফলে বেশ খানিকটা কেটে যায়। শুধু চড় দিয়ে ক্ষান্ত হয়নি জারিফ, দুহাতে ছেলেটার শার্টের কলার চেপে ধরে রক্তিম চোখে তাকিয়ে দাঁত কটমট করে বজ্রকণ্ঠে বলে, সৃষ্টিকর্তা চোখ দিয়েছে নারীর শরীরের দিকে লোভত দৃশ্যতে তাকিয়ে থাকতে নয়, চোখ দিয়ে রাইট রং দেখে জীবন পরিচালনা করার জন্য। আর একটা মেয়েকে এত নোংরা নোংরা কথা বলতে জিপে আটকানো না? মেয়ে দেখলে টিজ করতে ইচ্ছে করে? তোদের বাড়িতে মা বোন নেই? রাস্তায় মেয়ে দেখলে টিজ করিস? সে তো কারো না কারো বোন, কোনো পরিবারের মেয়ে। আজ তোর পরিবারের কোনো মেয়ের সাথে এরকম হলে কি করতিস? প্রতিবাদ করতিস নাকি মজা নেওয়ার জন্য সাথে যোগ দিতিস? জারিফ কলার ছেড়ে দিয়ে মুখ টান টান করে স্ট্রেট দাঁড়ালো। পাশ থেকে একজন 2 আঙ্গুলে মুখ চুলকাতে চুলকাতে বলে ওঠে, আরে ভাই তো দেখছি নীতিবাক্য ছাড়তেছে। কি করলেন যেন? ও মনে পড়েছে, বাড়িতে মা বোন নেই, মা বোন সব আছে, বউ নাইকা, আর না আছে এরকম হট মা। জারিফের রাগের পরিমাণ সেকেন্ডেই আকাশ ছুঁয়ে যায়।
জারিফ জোরে সরে একটা ঘুষি দিতে ছেলেটি টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায়, এক হাতে গালটা চেপে ধরে। অতঃপর লিডার ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, আরে ভাইজান চুপ করে আছেন যে, এই পোলা আমাগো গায়ে হাত উঠাইতেছে, আপনি কিছুই কইতেছেন না। আপনি একবার ইশারা করেন, আমি একাই একে খতম করে দেব। কথার মাঝে লিডার ছেলেটা বলে ওঠে। এই চল তোরা, কাজ আছে। কথাটা শেষ করে ছেলেটা প্রস্থান করে। বাকি ছেলেরা পিছু পিছু যায় আর বলে, ভাইজান ব্যাপারটা কি? কিছুই কইলেন না, এমনি সাইডা দিলেন যে? সামনে নির্বাচন আছে, এমপি সাহেবের নির্দেশ আছে, এখন যেন আমরা নতুন কইরা কোনো ঝামেলা টামেলা না করি। এই সময় জেলে গেলে আমাগো হইয়া অনেক কিছুই করতে পারবো না। আর এই পোলারে আমি চিনি, এসপির ভাতিজা, পরে দেখে নেব, চল। লিয়া নিজের উপরই ভীষণ লজ্জিত। কি দরকার ছিল বাচ্চামো করা? যদি বাচ্চাদের সাথে খেলায় জয়েন না হতো তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। টিয়া মনে মনে নিজেকে তিরস্কার করে আর জারিফের উপর খুব সন্তুষ্ট হয়। জারিফের কথাবার্তা লিয়াকে বেশ মুগ্ধ করে। লিয়া জারিফের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিয়ৎক্ষণ পরে মাথাটা নুয়ে ঠোঁট কামড়ে ধরে মৃদুস্বরে বলে, থ্যাঙ্কস আ লট। লিয়ার ধন্যবাদ জানানোতে জারিফের কোনো প্রতিক্রিয়া নেই। জারিফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তারপর লিয়ার দিকে এগিয়ে এসে জার্কেটটা নিয়ে হাতটা সর্বোচ্চ উঁচিয়ে ফেদারটা পেরে দেয়। ফেদারটা নিচে পড়তে বাচ্চারা নিয়ে চলে যেতে থাকে। জারিফও কোনো কিছু না বলে ধীরে ধীরে চলে যায়। লিয়ার চোখ এক দৃষ্টিতে জারিফের দিকে চেয়ে। কিছু পা চলার পর জারিফ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। লিয়ার সাথে চোখাচোখি হয়ে যায়। লিয়া তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেয়, খানিকটা অস্বস্তি বোধ করে, মনে মনে বলে, উফ, ইয়া আল্লাহ, কি দরকার ছিল এভাবে তাকিয়ে থাকার? আমার চোখের দিকে তাকিয়ে সে আবার কি ভেবেছে আল্লাহ মালুম। ধ্যাৎ, আজকে দিনটা খুব বাজে যাচ্ছে আমার। লিয়া হ্যান ত্যান ভেবে চলছে। লিয়ার সেই ভাবনা ভাঙে গম্ভীর গলার স্বর শুনে। জারিফ লিয়ার সামনে সোজাসুজি দাঁড়িয়ে স্পষ্ট করে গম্ভীর কণ্ঠে বলে, আজকাল নিউজ ফিড জুড়ে ধর্ষণ, ইপটিজিং এসব খবরের ছড়াছড়ি। এসবের জন্য কোনো কোনো সময় 1% হলেও মেয়েরা দায়ী থাকে। এটা অবশ্য আমার ধারণা। তাদের অসতর্কতার জন্য অনেক সময় বড়সড় দুর্ঘটনা ঘটে। একজন মানুষ হিসেবে আপনাকে বলছেন, নেক্সট কোনো কাজ করতে হলে পোশাক আশাক তারপর পরিবেশ দেখে করবেন। কথাগুলো বলে গটগট করে জারিফ চলে যায়। লিয়া আর চোখে তাকিয়ে রয়। মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালো জারিফের জন্য যে ওর হয়ে প্রতিবাদ করেছে, আর সুন্দর উপদেশ বানিয়ে দিয়ে গেছে। জারিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে লিয়া মৃদু হাসে। কিছুক্ষণ আগের মন খারাপ, অসহায় বোধ সমস্ত কিছুই মুছে গেল। সেখানে এক অজানা ভালো লাগার সুপ্ত অনুভূতি জন্ম নিতে শুরু করলো। লিয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বাবা এনামুল খান মেজর, মেডিকেল কোর, বাড়ি ময়মনসিংহ জেলার উপজেলায়। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলাতেই কেটেছে শৈশব থেকে কৈশোর। আজ প্রায় 2 বছরের মতো হবে এনামুল খান ময়মনসিংহ ক্যান্টনমেন্টে এসেছেন। লিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেই পড়াশোনা করে। একজন বাইরের স্যারের কাছে ফিজিক্স প্রাইভেট পড়ে ব্যাচে। ছোট মাঠটার পাশে স্যারের বাসা। মাঠটা বেশি সময় জনমানব শূন্যই থাকে, আর থাকলেও হাতে গোনা কয়েকজন মানুষই থাকে। রূপন্দির সাথে মাঝে মাঝে লিয়া মাঠটাতে এসে বসে। আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে এমন হবে জানলে এদিকে ছায়াও মারাতো না। কিছুক্ষণ পর স্যারের বাসায় বড় বারান্দায় কাঠের বেঞ্চিতে শেষের সারিতে বসেছে লিয়া আর রূপন্তী। এই তো মিনিট 5 আগে রূপন্তী এসেছে। স্টুডেন্ট সংখ্যা 15 জনের মতো হবে হয়তো। স্যার হোয়াইট বোর্ডে আইনস্টাইনের E=mc² সূত্রটি লিখে বোঝাচ্ছেন। পেছনে বসে লিয়া আর রূপন্তী ফিস ফিস করে কথা বলছে। রূপন্তী পেন দিয়ে লিয়াকে খোঁচা দিয়ে বলে ওঠে, এই লিয়া, তখন ফোনে বললি অনেক কথা আছে, সামনাসামনি বলবি, কই বলছিস না যে? লিয়া মৃদু শব্দে আহ করে রূপন্তীর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলতে লাগলো, এই রূপু, আশ্চর্য, এত জোরে কেউ খোঁচা দেয়? আর সময় চলে গেল নাকি? এখন স্যার পড়াচ্ছেন, পরে বলবো, যাওয়ার সময়। রূপন্তী বাচ্চাদের মতো জিদ ধরে, আজ আসবো না করেও পড়তে আসলাম। কারণটা কি? কারণটা শুধু তুই। ভাবলাম বিয়ে বাড়িতে গিয়ে নিশ্চয়ই প্রপোজাল পেয়েছিস, সেই সব কথা আমার সাথে শেয়ার করতে চাস, তাই শোনার জন্য ছুটে এসেছি। তা দোস্ত, হবু বয়ফ্রেন্ড দেখতে কেমন, কি করে?
লিয়া ঠোঁটে ঠোঁট চেপে বলে, ধ্যাত, ওরকম কিছুই না। আসলে ওখানে অপরিচিত সবার মাঝে থাকতে মোটেও ভালো লাগছিল না আমার। যতটা সময় ছিলাম বলা চলে আম্মুর শাড়ির আঁচল ধরেছিলাম। তার উপরে বিয়ে বাড়ি, কিছু অ্যালার্জি আন্টি আঙ্কেল তো থাকেনি, তাদের কাজ থাকে ঘটকালি করা। এই নিজের বোনের বা ভাইয়ের বা ননদের বা পাড়া প্রতিবেশী সবার ছেলেদের বিয়ের দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় খুশি মনে নিজের ঘাড়ে চেপে নিয়ে বেড়ান এরা। একজন এসে তো আম্মুকে মিষ্টি করে আপা ডেকে বলেছিল, আপা কি হয় এটা আপনার? আম্মু আমার মেয়ে বলতেই খোশ গল্প শুরু করে দেয়। এক পর্যায়ে তার দুঃসম্পর্কের ননদের ছেলের জন্য পাত্রী খুঁজছে বলছে। আম্মু তাতেও কিছু না বলে মহিলা তো সরাসরি আমাকে উদ্দেশ্য করে বলেই উঠলো। এসব কিছু শুনতে মোটেও ভালো লাগছিল না আমার, তাই চলে আসলাম। ক্লিয়ার?